একটা সময় এই স্থানটি ছিল বৌদ্ধদের বিদ্যাপীঠ। সঠিকভাবে বলা যাচ্ছে না আসলে কত শত বছর আগে। আজকে আমরা এই জায়গাটিতে যাব, জানবো এই জায়গা সম্পর্কে। যাব উত্তরবঙ্গের একদম শেষ প্রান্ত তেতুলিয়া। সাথেই থাকুন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মূলত এখন আমরা যাচ্ছি বগুড়া থেকে তেতুলিয়া। যাওয়ার কথা ছিল গতকাল, কিন্তু আমরা রাতে আসলে রাইড করতে চাই নাই, কারণ এই যে যাওয়া আসার সময় যে ভিউগুলো দেখা যায়, অনেক কিছু আসলে দেখা সম্ভব। বিশেষ করে তেতুলিয়া যাওয়ার সময় যে চা বাগানটা, ওইটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে। তো যাই হোক, আমরা আপাতত বাইক দিয়ে সরাসরি এখন যাচ্ছি রংপুর থেকে ঠাকুরগাঁও। যদি এনার্জি থাকে শরীরে, দেন যাবো হচ্ছে তেতুলিয়া। তো ভিডিওর সাথে থাকেন, চলেন যাত্রা শুরু করি। বগুড়াতে গত 3 দিন থাকার পর আজকে হোটেল মমইন থেকে আমরা একবারই চলে যাচ্ছি। এখানে আমরা দুজন গত 3 দিন বেশ চমৎকার কিছু সময় কাটাই। একটা জায়গায় আসলে 3 দিন থাকাটা কিছুটা বোরিং মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করেন আমাদের কাছে তেমনটা একবারের জন্য মনে হয়নি। বগুড়ার বিখ্যাত দই খাওয়া, মহস্তানগড় ভ্রমণ করা, বেহুলার বাসরঘর দেখা, আর বাকি সময়টা এখানে কাটানোর প্রতিটা মুহূর্ত সত্যিকারে অনেক বেশি মিস করব। এক কথায় বলতে গেলে বগুড়াকে আমি বলবো ইতিহাস এবং আধুনিকতার একটা চমৎকার কম্বিনেশন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। হ্যাঁ, বগুড়াকে উত্তরবঙ্গের রাজধানী হিসাবে গণ্য করা হয়। কাগজে কলমে না হলেও এটা কিন্তু সত্যিকারেই উত্তরবঙ্গের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। অন্যদিকে ইতিহাস এবং ঐতিহ্যে ঘেরা এই সম্পূর্ণ বগুড়া আপনার আসলে ভালো লাগবে। তবে অবশ্যই আপনাকে আসার আগে এই জায়গার ন্যূনতম একটা ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে একটা ধারণা নিয়ে আসতে হবে। তাহলে কেবল আপনি এই জায়গাগুলো ঘুরে বেশ মজা পাবেন। শুধু মজাই পাবেন না, বর্তমান সময় থেকে শত শত বছর আগে আপনি নিমিষে হারিয়ে যাবেন। আজ অবশ্য আমরা যাওয়ার পথে আরেকবার এই ইতিহাসে হারিয়ে যাব। যাচ্ছি তেতুলিয়া, কিন্তু যাওয়ার পথে দেখে যাব বৌদ্ধ সন্ন্যাসীদের বিদ্যাপীঠ খ্যাত ভাসু বিহার। বগুড়া থেকে রংপুর যাওয়ার মূল সড়কের পাশের একটি রাস্তা ধরে আমরা গ্রামের ভিতর দিয়ে সামনে এগোচ্ছি। যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়ন। বগুড়া সদর থেকে 18 কিলোমিটার দূরে এই ভাসু বিহারের অবস্থান, আর মহস্তানগড় থেকে 6 কিলোমিটার। মহস্তানগড় প্রত্নতত্ত্ব স্থল হিসাবে বেশ পরিচিতি লাভ করলেও ভাসু বিহারের খোঁজ খুব একটা বেশি মানুষ রাখে না। লোকালয়ের কোলাহল ছেড়ে শান্ত নিরিবিলি একটা পরিবেশে এই ভাসু বিহারের অবস্থান। হ্যাঁ, এটা হচ্ছে সেই ভাসু বিহার। চীনা পরিব্রাজক হিউয়ানসাং 638 থেকে 645 খ্রিস্টাব্দের মাঝামাঝি এই অঞ্চল ভ্রমণে আসেন। সে সময় তিনি তার পাণ্ডুলিপিতে বা তার ভ্রমণ বর্ণনাতে এই জায়গাটির কথা উল্লেখ করেছেন। স্যার আলেকজান্ডার কার্নিংহাম 1879 সালে ভাসু বিহার পরিদর্শনে আসেন এবং এটিকে হিউয়ানসাং বর্ণিত সেই বিহার বলেই নিশ্চিত করেন। সাল থেকে কয়েক দফা এখানে খননের ফলে পাশাপাশি 2টি বৌদ্ধ বিহার ও বৌদ্ধ মন্দিরের সন্ধান পাওয়া যায়। আরও পাওয়া যায় বিভিন্ন আঙ্গিকের কিছু ব্রোঞ্জের বৌদ্ধ মূর্তি, পোড়ামাটির ফলক ও বিভিন্ন আকৃতির সিল সহ গুরুত্বপূর্ণ অনেক নিদর্শন। পরবর্তী সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরাসরি অর্থায়নে এবং তত্ত্বাবধানে আরও অনেক বেশি খনন করা হয়। ফলে পাওয়া যায় পালামলের বিশাল বৌদ্ধ বিহার আর বিশ্ববিদ্যালয়, যা তৎকালীন ঐশ্বর্যময় স্থাপত্য রীতির পূর্ব নিদর্শন। কাকা ভালো আছেন? আপনি এখানকার? কোথায়? এখানে তো ঘোরাঘুরি করতে, এখন আর করে না কেন? এখন করোনার জন্য বন্ধ আছে। আর কি সামনে ঘোরাঘুরি করবে? করবো, যে ওখানে ঠিক করছে। আচ্ছা, কি কি মূর্তি পাওয়া গেছে? ওগুলা কি নিয়ে গেছে সরকার? ওগুলো সরকার নিয়ে চলে গেছে। কতদিন যাবত এই ঘোরাঘুরিটা হয়েছিল? এটা আপনি 2 বছর আগে কিছু কাজ করতে, ওখানে কাজ করছে, যে ওখানে কাজ করছে, এখন আর কি বন্ধ আছে। ওখানে কাজ করলো ওই যে বাউন্ডারি দিল। হ্যাঁ, বুঝতে পারছি। ধারণা করা হয় অনেক বৌদ্ধ ভিক্ষু এখানে একসাথে বসবাস করতেন।
তাদের শান্তিপূর্ণ অবস্থান, ধর্মচর্চা আর শিক্ষা গ্রহণের কেন্দ্র ছিল এই ভাসুবিহার। বিহারটি আয়তনে 148 বাই 152 ফুট। মোট কক্ষ সংখ্যা হচ্ছে 71টি, যেখানে প্রায় 700 ভিক্ষু বসবাস করতেন। একবার খালি কল্পনা করুন, এখন থেকে প্রায় 1000 বছর আগে এই বিশাল জায়গায় শত শত নবীন ভিক্ষু তাদের শিক্ষকের কাছে ধর্ম এবং মানবতা শিক্ষা নিয়ে আলোচনায় মগ্ন। হয়তো জায়গাটি ছিল একটা সমৃদ্ধ জনপদ, হয়তোবা এখানে কোনো ব্যস্ত নগরী ছিল, কিন্তু বর্তমানে তা নীরব। একবার খালি এটাও ভাবুন যে আমরা বর্তমান সময় কোনো না কোনো ব্যস্ত নগরীতে বসবাস করছি। এখন থেকে 500 বছর বা 1000 বছর পরের কথা চিন্তা করেন, তখন এই শহরের বা এই নগরীর অবস্থানটা কেমন হবে? সেই নগরীর ব্যস্ততা কি দিন দিন বাড়বে নাকি সেটা ধ্বংস হবে? এগুলো ভাবতে আসলে গা কেমন যেন শিউরে উঠছে। সো এখানে আসলে আমাদের আরও কিছুক্ষণ সময় থাকার ইচ্ছে থাকলেও তাহার সম্ভব নয়, আমাদেরকে আরও অনেক দূর রাস্তা যেতে হবে। বগুড়াতে আসলে সব কিছু দেখা সম্ভব হয়নি, যেমনটা অন্যতম একটা জায়গা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার। অন্য কোনো সময় আসলে অবশ্যই দেখে যাব, তবে এখন আমাদের প্রথম গন্তব্য হচ্ছে রংপুর। এই বাজারের নাম কি? এটার নাম কি? নাগরবন্ধ, তারপর আমতলি। নাগরবন্ধ, আমতলি, তারপরে রংপুর হাইওয়ে। ওখান থেকে ডাইরেক্ট রংপুর। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আজকে মোটামুটি বেশ লম্বা একটা জার্নি। এখান থেকে রংপুর হচ্ছে প্রায় 90 কিলোমিটার, আবার সেখান থেকে ঠাকুরগাঁও আরও 100 কিলোমিটার, সেখান থেকে আবার তেঁতুলিয়া হচ্ছে 70 কিলোমিটার। দেখি আসলে কতটুকু যাওয়া যায়। এই যে টেকনাফ থেকে তেঁতুলিয়া সিরিজ আপনারা দেখতে পাচ্ছেন, এই সিরিজের প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে আমরা এই সময়টাতে উত্তরবঙ্গে আসার অন্যতম একটা কারণ হচ্ছে উত্তরবঙ্গের একদম র শীতের ফিল নেওয়া, অন্যদিকে একদম ভোরবেলা খেজুর বাগানে গিয়ে খেজুরের রস খাওয়া। আর এর জন্য উত্তম স্থান মনে করি ঠাকুরগাঁও। আর ঠাকুরগাঁওতে যেহেতু আমাদের অনেক পরিচিত ভাই বন্ধু রয়েছে, তাহলে তার কোনো কথাই নেই। আজকের রাতটা আমরা সেখানেই থাকবো, মানে আজকে আমাদের তেঁতুলিয়া যাওয়া হচ্ছে না। আজকে রাত আমরা ঠাকুরগাঁও থাকবো এবং কালকে সকালবেলা বা ভোরে আমরা রওনা দিব খেজুর বাগানের উদ্দেশ্যে, এবং সেখানে গিয়ে খেজুরের রস খাবো, পাশাপাশি দেখবো কিভাবে খেজুরের গুড় তৈরি করা হয়। আচ্ছা, এটা মেবি হচ্ছে আমতলি বাজার, এই দিকটা হচ্ছে জয়পুরহাট পাহাড়পুর, আর এই দিকটা হচ্ছে বগুড়া। রংপুর, হ্যাঁ, সোজা রাস্তায় যাবে, বুঝছেন? হ্যাঁ, বামে চলে যাবে, নাকের রাস্তায় রংপুর। ওকে, ধন্যবাদ। একটা বিষয় খেয়াল করলাম, এই অঞ্চলের মানুষগুলো বেশ হেল্পফুল। যেমনটা একটু আগে দেখলেন, আসলে আমি ওনাকে জিজ্ঞেসই করি নাই যে আমরা আসলে কোথায় যাব, তারপরে উনি স্বেচ্ছায় আমাদেরকে পথ দেখিয়ে দিলেন যে আসলে এই পথে যান, তারপর রংপুরের হাইওয়ে পেয়ে যাবেন। আসলে অঞ্চলভেদে মানুষ সম্পর্কে আলোচনা সমালোচনা করা ঠিক নয়, তারপরে কেন জানি এই উত্তরবঙ্গ আসলেই এই অঞ্চলের মানুষগুলাকে এতটা ভাল লাগে, এটা আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমরা এখন বগুড়া রংপুর হাইওয়েতে, আর এই রাস্তায় বাইক রাইড করতে একটু বোরিং ফিল করতেছি, বিকজ সম্পূর্ণ রাস্তা হচ্ছে একদম সোজা। হয়তোবা একটু আঁকাবাঁকা থাকলে এই বোরিং ফিলটা হতো না। আর সবচেয়ে বিরক্তকর বিষয় হচ্ছে সম্পূর্ণ রাস্তার কাজ চলতেছে, মানে কি একটা অবস্থা। এমনিতেই এটা ভালো যে আগামী 2-1 বছরের ভিতরে হয়তোবা এই রাস্তাটা সেই লেভেলের হবে। তো একটু বোরিং লাগতেছে এখন বর্তমানে, একটু ঘুমও আসতেছে, জানি না কি করব, সম্ভবত খাওয়া দাওয়া করতে পারি, খিদেও লাগছে মোটামুটি। এখন বাজে কয়টা, 2:12 বাজে। ক্ষুধা লাগছে, এখন খাইতে হবে। এটা হচ্ছে বৈরাগী বাজার, না বৈরাগীগঞ্জ, মিঠাপুকুর, রংপুর। দেখি এখানে কি কি আছে, খাওয়া দাওয়া শেষ করি, প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছে। এটা কিসের তরকারি? গরুর। আর দেখি আর কি কি আছে। ভাটা মাছ, ইলিশ মাছ। ইলিশ মাছটা দেখি।
ইলিশ কত করে? ইলিশ 100। আর চিংড়ি মাছ, হাঁসের মাংস। ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করেন, আগে একটা হাঁসের মাংস দেন। ইলিশ খাবা? আচ্ছা, একটা হাঁসের মাংস দিবেন, একটা ইলিশ মাছ দিবেন, ঠিক আছে? ভিউয়ার্স, আমরা মোটামুটি বাইক রাইড করছি প্রায় 90 কিলোমিটার। তো 90 কিলোমিটার রাইড করার পর এখন বর্তমানে আমরা এখন রংপুরে আমরা স্টে করব না, বাট এখান থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি সৈয়দপুর থেকে ঠাকুরগাঁও। এখান থেকে সৈয়দপুর তাও মোটামুটি 35 কিলোমিটার। আর এটা হচ্ছে রংপুর বিভাগীয় সদর দপ্তর, ঠিক আছে? রংপুর থেকে আমাদের ভিডিও যারা দেখেন তারা আমাদের ভিডিওর নিচে কমেন্ট করেন যে কে কোথা থেকে দেখতেছেন, মানে রংপুরের কে কোথা থেকে দেখতেছেন। পাশাপাশি আপনার এলাকায় কী কী বিখ্যাত সেটাও কিন্তু আমাদেরকে জানাতে পারেন। আমরা যখন 64 ডিস্ট্রিক্ট ট্যুরে বের হব তখন আমরা চেষ্টা করব রংপুরটা কভার করা, ঠিক আছে? এখন আপাতত চলে যাচ্ছি ঠাকুরগাঁও। বগুড়া থেকে রংপুর আসার রাস্তাটা বেশ খারাপ হলেও রংপুরের পরে রাস্তাটা বেশ ভালো। এটাও কিছুটা সোজা রাস্তা, কিন্তু রাস্তার দুপাশে লম্বা গাছের সারি, তাই আসলে এই রাস্তায় বাইক রাইড করতে বেশ ভালোই লাগছিল। তবে বগুড়া থেকে রংপুর না এসে রংপুর থেকে ফুলবাড়ি থেকে দিনাজপুর, তারপর ঠাকুরগাঁও যাওয়াটাই মনে হয় ভালো ছিল, যেহেতু ওই রাস্তাটা এই রাস্তা থেকে বেশ ভালো। হ্যাঁ, আমরা এখন বর্তমানে সৈয়দপুর পঞ্চগড়, এখান থেকে 108 কিলোমিটার, নীলফামারী 20 কিলোমিটার, আর ঠাকুরগাঁও সম্ভবত এখান থেকে 80 কিলোমিটার। তো আমরা আচ্ছা কাউকে জিজ্ঞেস করি, ঠাকুরগাঁও রাস্তা কোন দিকে? ওকে ওকে ফাইন। আমরা কত দূর চলে আসছি দেখেন, সেই সেন্ট মার্টিন ছিলাম, সেখান থেকে এখন সৈয়দপুর সেনানিবাস। সৈয়দপুর 5 মাথা। দিনাজপুর হচ্ছে 40 কিলোমিটার, ঠাকুরগাঁও 67, পঞ্চগড় 105, বাংলাবান্ধা 158। ফাইন, কিন্তু এখন কাহিনী হইল চা খাইতে হবে, একটু কোথাও দাঁড়াই। না, আবার চা খাই। আমরা সৈয়দপুর থেকে মোটামুটি বাইক রাইড করছি 10 কিলোমিটার। হ্যাঁ, এখানে কি কি পাওয়া যাচ্ছে একটু দেখি। আপনি একটা কাজ করেন, আমাদেরকে এটা খাবা? পুরি, আমাদের পুরি দেন, তারপর চা দেন। বাজারের নাম কি এটা? দেবীগঞ্জ বাজার। দেন, দেবীগঞ্জ। এই রোডটা জোস লাগতেছে, একদম নতুন রোড, একটু চিপা, বাট ভালো লাগতেছে কিন্তু এই রোডে বাইক চালাইতে। হ্যাঁ, অবশেষে আমরা এখন ঠাকুরগাঁও, সেই প্রাণের শহর, শান্তির শহর অথবা ভালোবাসার শহর। কেন জানি এই ঠাকুরগাঁও শহরটাকে আমার এতটা আপন মনে হয়। রাতের বেলা তো এই শহর আলো ঝলমলে অবস্থা, সব কিছু মিলিয়ে আসলে এই শহরে আমি বারবার আসতে চাই। কি অবস্থা, ভালো আছেন? এই তো সে আমাদের রেদওয়ান ভাই, ঠাকুরগাঁও আসলে ওনার কথাই মনে পড়ে। আসার আগে ফোন দিয়ে আসছি। কেমন আছেন বলেন? এখন যেটা করবেন, একটা কাজ করতে হবে, ক্যামেরা অফ করি তারপর বলতেছি, ঠিক আছে? আর আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে সম্ভবত কালকে সকালে, না হলে একটু পরে, দুটার একটা হইতে পারে, ঠিক আছে? বর্তমানে আমি হচ্ছে ঠাকুরগাঁও, আর ঠাকুরগাঁও আসা মানে হচ্ছে আমাদের রেদন ভাই ঠাকুরগাঁয়ের বাসিন্দা। যারা ঠাকুরগাঁও থাকেন তারা হয়তো বুঝতে পারবেন, ঠিক আছে? আমি জানি ঠাকুরগাঁও আমাদের অনেক সাবস্ক্রাইবার, ফ্যান অনেকেই আছেন যারা আসলে ট্যুর করতে পছন্দ করেন। তো মূলত আসছি হচ্ছে ওনাদের সাথে দেখা করার জন্য। বেসিক্যালি হচ্ছে আন্টির সাথে বা রিচির সাথে, আঙ্কেলের সাথে দেখা করছি। আর এখন বাজে হচ্ছে রাত 10টা।
আর ঠাকুরগাঁয়ের আরেকজনের সাথে দেখা করবো, সেটা হচ্ছে সাগর ভাই। তো সাগর ভাই সম্ভবত এখানে একটা নতুন বিরিয়ানির দোকান দিছে, নাম কি ওনার বিরিয়ানি দোকানটা? ঠাকুরগাঁও বিরিয়ানি ঘর। তো ঠিক আছে, ওনার দোকানে যাই। এই লোককে চিনছেন আপনারা? উনি তো এখন বিশাল বড় বিজনেসম্যান। না ভাই, ছোটোখাটো ঠাকুরগাঁও বিরিয়ানি ঘর। বাহ, ঠাকুরগাঁয়ের নাম দিয়ে উনি কিন্তু বিরিয়ানি হাউসটা খুলছে। যাই হোক, অথেন্টিক নাম। অনেকেই নকল করে নামগুলারে, যেমন নিউ হাজি বিরিয়ানি হাউস, হাজি বিরিয়ানি হাউস, ঢাকাইয়া হাজি বিরিয়ানি হাউস। বাট ওনার ব্যাপারটা হচ্ছে অথেন্টিক, নিজের জেলাকে রিপ্রেজেন্ট করা। এটা খুব ভালো লাগছে। ঠিক আছে, একটু বেশি আমি লাগতেছে। আমি তো খাই না, এখন কি করা যায়, একটা বুদ্ধি বের করো। মজা আছে। সো আমি আসলে মাটন খাই না, চিকেন খাই। তো আমি যেটা অর্ডার করছি সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি, মানে মোরগ পোলাও আর কি। আর তিথি নিচ্ছে হলো খাসির কাচ্ছি। আজকের মিশনে কে কে থাকতেছেন? মিশন এক্সট্রিম। আগের বার ছিল হচ্ছে মিশন গরুসুর, এবার হচ্ছে মিশন এক্সট্রিম হবে। রতন ভাই থাকতেছে, সাগর ভাই তো অবশ্যই থাকবেন, চুরি করে হলে থাকবেন। ঠিক আছে, তাহলে আমরা আপাতত চাটা খাই, দেন রওনা দিব ভোর 3টায়। বিরিয়ানি জোস লাগছে, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। অনেক ভালো বলতে কি, একটু ইউনিক মনে হয়েছে আর কি। রেগুলার আমরা যে ধরনের বিরিয়ানিগুলো খাই না, ওতে একটু টেস্ট একটু ভিন্ন ছিল আর কি, ওইটাই। ঠিক আছে, গুড বাই, ভালো থাকে, গুড নাইট।